আমাদের সংবাদ শিরোনামগুলো দেখলাম। জি জি। দৈনিক ইত্তেফাকে প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, আরো কয়েকটি সংবাদপত্রের শিরোনামটি রয়েছে, সেটি হচ্ছে সুনামগঞ্জের দিরায়ে আওয়ামী লীগ এবং যুবলীগের সংঘর্ষ হয়েছে জলমহাল দখলকে কেন্দ্র করে এবং সেখানে গুলিতে ৩ জন নিহত হয়েছেন। তো আমি দিরাইতে আমি নিজে এই জমি সম্পত্তি সংঘর্ষের উপরে কাজ করেছি। তো ওখানে যেটা আমার কাছে মনে হয়েছে যে ওই দিরাইতে বাংলাদেশ সরকারের কোনো অস্তিত্ব নাই। ওটা একেবারে পুরোপুরি ওই পশ্চিমের যেটা ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারের এরকম ছিল, কাউবয় ফ্রন্টিয়ার, সেটার মতো অবস্থা। মানে বস্তুর কোনো আইনশৃঙ্খলা আপনি যে প্রতিষ্ঠা করতে পারবেন এটা বলতে পারেন না, এবং সেই কারণে এটা যে হয়েছে এর অস্বাভাবিক কিছু না, এরকম নিয়মিতই হয়ে থাকে। এটা হলো একটা। দ্বিতীয়, জলমহলকে কেন্দ্র করে প্রচুর ঝামেলা হয়। তৃতীয়ত যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে যেহেতু কোনো লাগাম নেই আওয়ামী লীগ বা ছাত্রলীগের ওই পর্যায়ে গিয়ে, সেহেতু এখন সংঘর্ষটা খুব নিয়মিত হয়ে গেছে। এটা সাধারণ একটা তো দেশের নাগরিক হিসেবে চিন্তার কারণ, কিন্তু অন্যথা রাজনৈতিক ভাবে যদি এই পর্যায়ে চলে যেতে থাকে, আমরা যে প্রবণতাটা লক্ষ্য করেছি যে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগের ভেতর থেকে লোক প্রার্থী হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে দলের ভেতরে যে অভ্যন্তরীণ যে শৃঙ্খলাটা দরকার, যতটা দরকার ততটা নেই, এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যখন বিরোধী দল দুর্বল হয়ে পড়ে বা প্রতিষ্ঠানটা রাজনৈতিক প্রতিষ্ঠানটা দুর্বল হয়ে পড়ে, তখন যে সংকটটা দেখা যায় সেটা হচ্ছে যে লোকের ধারণা হয়ে যায় আমরাই আছি আর কেউ নেই, অতএব তখন এই সুবিধার জায়গাটা নিয়ে মারপিটটা হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন ভাবা হয় যে আমরাই থাকবো, তখন কিন্তু দলে অনেক মানুষ আছে যারা মূলত রাজনীতির সঙ্গে সঙ্গে এই গুন্ডাবাজি, চাঁদাবাজি, মারপিট এটা অভ্যস্ত হতে, রাজনীতিটাই তখন ক্রিমিনাল হয়ে পড়ে। তো আমাদের সেই দিকে যাচ্ছে কিনা দেখতে হবে। নারায়ণগঞ্জের ঘটনা যেটা খুব আলোচিত ঘটনা, সেটাতে দেখা যায় যে অনেকটা কিন্তু হয়েছে এবং মাঠ পর্যায়ে এই জিনিসটা অনেক বেশি হচ্ছে। তো আমাদের দেশের রাজনীতিতে তো এখন অনেক লোক এসছে যাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে এবং এগুলো স্ট্যান্ডার্ড অভিযোগ, খুন, জখম, রাহাজানি ইত্যাদি। তো আশা করা যাবে যে সরকারি দল যেটা আছে দীর্ঘদিন বাংলাদেশের দীর্ঘতম রাজনৈতিক দল, তারা এই ব্যাপারে কিছুটা সোচ্চার হবেন। এটা টিকবে হয়তো, কিন্তু এটা স্বস্তিতে রাখবে না। মানে যদি আপনি মনে না করেন এটা আপনার যদি বিপদ, এটা বিপদ না, সাধারণ মানুষ কষ্টে থাকবে। তো আপনি প্রধানমন্ত্রী বলছেন যে আগামী নির্বাচন খুব জোরসোরে হবে, অত সহজ হবে না, অর্থাৎ আমরা নির্বাচনের কথাই বলছি। তো সেই নির্বাচন করতে বলতে গেলে জনগণকে একটু রক্ষা করাটাও একটু দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আরেকটি শিরোনাম দেখেছি যে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে বলেছেন যে নিজেদের মধ্যে সংলাপ করুন। আমরা জানি যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে তো রাজনৈতিক দলগুলোর সংলাপ এখনো চলছে, যদিও বড় দলগুলোর আলোচনার মধ্যে শেষ হয়েছে। না, উনি খুব ভালো কথা বলেছেন এবং আমার মনে হয় এই যে বিএনপি আলাপ করতে চায়, আওয়ামী লীগ বলে কেন আলাপ করবো, তুমি কে ইত্যাদি, এই মনোভাবটা আমাদের রাজনীতির জন্য ভালো না, দেশের জন্য ভালো না। আলাপ করলে অসুবিধা থেকে, রাজনীতি মানেই যে আমি তোমাকে তো সংবিধানে থাকলে, কোথাও ওবায়দুল কাদের বলছে সংবিধানে থাকলেই কেবল আলাপ হবে, এটার সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে সংবিধানের কি সম্পর্ক? আলাপ করতে তো কোনো অসুবিধা নেই, যে কারোর সঙ্গে আলাপ করা উচিত। কিন্তু এই যে আলাপটা নিয়ে দুইটা দল ভীষণ রকম একটা বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে, এটা আমাদের কারোর জন্য স্বাস্থ্যকর না। আপনি খেয়াল করবেন যে বিএনপি 2006 সালের নির্বাচনে না গিয়ে আন্দোলন করতে গেছে, এটা আলাপ না করা। তারা বলছে আমাদের সঙ্গে আলাপ করেনি, আলাপ করে তার দাবি মেনে নেওয়াটা গেলেই হয়তো আলাপ করতে হবে। এখন আওয়ামী লীগ জানিয়েছে যে কেন আলাপ করবো, কি করলে আলাপ করে, তা আলাপটা করলেই তো হয়। এটা যে কেন তারা করেন না, আমার মনে হয় যে তাদের নিজেদের কাছে যে তাদের অবস্থানটা, তারা রাজনীতিকে মনে করেন তাদের। আমি এটা নিয়ে এই সপ্তাহে একটা লিখেছি যে রাজনীতি এবং নির্বাচন এটা যে জনগণের, এই ধারণাটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে খুব দুর্বল হয়ে গেছে। এই কারণে এই মনোভাবগুলো সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটা স্বস্তিদায়ক তো নয়, এটা স্বাস্থ্যজনক নয় এবং রাজনৈতিক দলের জন্য এটা সুসংবাদ বইছে না। তো আমরা আরেকটি শিরোনাম দেখেছি, কয়েকটি মানে প্রায় সব সংবাদপত্রে এই শিরোনামটি রয়েছে ভাঁজের উপরে, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের 7 খুন মামলা বলে পরিচিত মামলায় 26 জনের ফাঁসির আদেশ হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে এবং তাদেরকে মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা তাদের কন্ডেম সেলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিরোনাম রয়েছে যে সাজাপ্রাপ্ত 11 জন পলাতক রয়েছেন, তাদের ধরার ব্যাপারে বলা হয়েছে যে
ইন্টারপোলেরও সহযোগিতা নেওয়া হবে যাতে তারা অবশ্যই ধরা পড়েন। হ্যাঁ, এটা তো সুসংবাদ, এটা তো সবচেয়ে আলোচিত। এবং আমার মতে এই বিচারের যে বিচারটা হয়েছে এবং তাতে যে দণ্ডাদেশ হয়েছে বিচার করে, এবং প্রধান বিচারপতি এই বিষয়ে বলেছেন যে মানে শক্তিশালী হলেই যে তাকে ছাড়া পাওয়া যাবে এটা না, এটা যদি টিকিয়ে রাখা যায় এটা খুব মহৎ একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। একই সাথে আমার মনে হয় স্মরণ রাখা দরকার যে যাদেরকে হত্যা করা হয়েছিল তারা খুব প্রভাবশালী মানুষ। আমাদের দেশে কিন্তু প্রতিদিনই প্রভাবহীন মানুষ বহু মারা যায়, এবং এই প্রসঙ্গে আমাদের স্মরণ রাখা দরকার যে তনু হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। তো এই সুযোগে আমার মনে হয় অসংখ্য মানুষের পক্ষ থেকে আমরা আবার দাবি করতে চাই যে তনুর হত্যার অন্তত প্রথম হচ্ছে ইনভেস্টিগেশন হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এটা না হলে এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। হয়তো এই ইস্যুটা রাজনীতিতে প্রভাবিত করবে না, ভোটে প্রভাবিত করবে, কিন্তু মানুষের মধ্যে তাহলে এই সংবাদটা পৌঁছে যাবে যে ক্ষমতায় যারা আছে সবল কেবল তাদের ক্ষেত্রে বিচারটা হয়, দুর্বলের ক্ষেত্রে বিচারটা হয় না। তনুর বাবা মারা খুব সাধারণ মানুষ, তাদেরকে আপনি অস্বীকার করছেন, কিন্তু আপনি অন্য একটা জায়গায় করেছেন সাধুবাদ যেটা করেছেন, কিন্তু আপনাকে সাধুবাদ দেওয়া যাচ্ছে না যে তনুর ক্ষেত্রে এখনো তদন্ত পর্যন্ত ঠিক মতো হয়নি, যেখানে তনুর বাবা মা প্রায় নাম নিয়ে বলেছে যে এরা জড়িত। আমি মনে করি এটা স্মরণ করাটা দায়িত্বের মধ্যে পড়ে। এখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের বাহিনী যাদেরকে আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের সাজা হয়েছে, এখানে তারা অপরাধী হিসেবে প্রমাণ হয়েছেন। এটি একটি মাত্রা। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন তারা বলছেন যে এর ফলে সে ব্যাপারে একটি সংকেত তৈরি হলো কিনা। হ্যাঁ, সংকেত তৈরি হয়েছে আশা করি, কিন্তু একটা জিনিস এটা তো অবশ্যই, কিন্তু যেটা স্মরণ রাখা দরকার যে কতজন এটার সঙ্গে জড়িত, এটা কিন্তু দুশ্চিন্তার বিষয় হয়েছে। কারণ ওই যে নূর হোসেন যে এদের কাছে গিয়ে প্রস্তাবটা দিয়েছিল, নূর হোসেন তো নিশ্চয়ই তার কিছুটা আন্দাজ ছিল যে এই প্রস্তাবটা গ্রহণ করা হবে, সেই 6 কোটি টাকা না 10 কোটি টাকা না 2 কোটি টাকা হোক, প্রস্তাবটা যে গ্রহণ করা যাবে। তো এটা তো তাহলে আমাদের আইন শৃঙ্খলার সংস্কৃতির মধ্যেই পড়ে গেছে যে তারা ভাড়াটে হিসেবে কাজ করে। হ্যাঁ, স্বল্প সংখ্যক হতে পারে, কিন্তু এই কয়জনই যে নারায়ণগঞ্জে করেছে তা না। তো যারা অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যাদের কাজ হয় তাদের দায়িত্ব হবে দেখা যায় র্যাব, পুলিশ ইত্যাদির মধ্যে যারা আছেন, যারা জনগণের সঙ্গে যাদের সম্পৃক্ততা, তারা এটা করেন কিনা। আমরা পুলিশের ক্ষেত্রে জানি যে পুলিশ নিয়মিতভাবে এরকম একটা বাণিজ্যের সঙ্গে জড়িত, সেটা এরকম খুন জখমের মধ্যে নাই, কিন্তু তাহলে অন্য যারা আছে তাদের দিকে একটু তাকানো দরকার। এটা আমাদের জাতীয় নিরাপত্তা। কারণ যদি চোর ডাকাতি আপনার নিরাপত্তার দায়িত্ব দেয়, আপনি কতটা নিরাপদ এটাও ভাবতে হবে। এটাই হচ্ছে সংকেত। মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ শিরোনামে রয়েছে একাধিকভাবে। আমরা প্রথমে যে শিরোনামটি আমাদের চোখে পড়ছিল যে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট রয়েছেন বারাক ওবামা, তার শেষ সংবাদ সম্মেলন আজ, এবং আবার অন্যদিকে শিরোনাম রয়েছে যে বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে, ক্ষোভের মুখেই শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প, এক ধরনের অসন্তোষের মুখে। তিনটা জিনিস লক্ষণীয়। এক হচ্ছে যে বারাক ওবামা যাচ্ছেন ভালো মন্দ মিলিয়ে, এইটা তার সময়টা ছিল। দ্বিতীয়ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এসে যে পরিমাণ ঝগড়াঝাটির সম্মুখীন হয়েছে, আমার মনে হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এতটা গালিগালাজ শুনতে হচ্ছে, কিন্তু তিনি নিজেও গালি দিচ্ছেন। এবং এই ধরনের প্রেসিডেন্সিয়াল ব্যবহার আমরা কমই দেখি। আমাদের দেশেও কোনোদিন এরকম আমরা ভাবতে পারি না প্রেসিডেন্ট এরকম ব্যবহার করবে। কিন্তু বিষয় যেটা, পুতিন আজকে বলেছে যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপেরও চেষ্টা হচ্ছে, তাহলে আন্তর্জাতিককরণ হয়ে গেছে। তো ক্ষমতা নেওয়ার আগেই যে আন্তর্জাতিককরণ হয়ে গেছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো না, এটা রাশিয়ার জন্য ভালো না, এটা বিশ্বের জন্য ততটা ভালো না। তো অনেকেই অশঙ্কা প্রকাশ করেছিলেন ট্রাম্পের নির্বাচনের ব্যাপারে। সংখ্যাগুলো বাড়ছে, যদিও রাশিয়ার সেই দলিলগুলো যদি মিথ্যাও হয়, তারপরেও কিন্তু মানুষের মধ্যে অবিশ্বাসটা তৈরি হয়ে গেছে। তো একটা দেশের প্রধান, আমেরিকার প্রধান যদি অবিশ্বাসের মধ্যে থাকে এবং তার সম্বন্ধে যেসব কথা বের হয়েছে, তাহলে তো আমার মনে হয় যে আমরা একটু অস্বস্তিতে থাকবো। আর সে চায়নার সঙ্গে মানে ট্রেড ওয়ার করবেই বলে দিচ্ছে, চায়নার সঙ্গে লড়বে। তো তাহলে আমাদের মনে হয় বাংলাদেশের যারা এইসবের দায়িত্ব আছেন তাদেরকে চিন্তা করে দেখা দরকার যে তারা কি ভূমিকা নেবেন, এরকম মাঝখানে কি আমরা পড়ে যাবো কিনা, আমাদের কি সুবিধা হবে অসুবিধা হবে। আমার মনে হয় না আমাদের খুব একটা অসুবিধা হবে। আমাদের সঙ্গে তো আমরা তো কারো শত্রু না। এটা ভারতের জন্য একটা সমস্যা হতে পারে, যেহেতু ভারত চীনের বিপক্ষে, ভারত এটা, কিন্তু চীনের সঙ্গে ভারত সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। তো দুনিয়াটা একটু বদলে গেছে, দুনিয়া একটু বুদ্ধিমান হয়েছে। আমার মনে হয়, আশা করি দুনিয়াটা আর একটু বুদ্ধিমান হবে। আমাদের আগামী এই ট্রাম্পের সময়তে এই পরিবর্তনটা হয়। আমার মনে হয়
চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, এই যে তিনটা দেশ, দুইটা একটা প্রাক্তন সমাজতান্ত্রিক, একটা পুঁজিবাদী সমাজতান্ত্রিক, আর একটা পুঁজিবাদী, এই তিনটা দেশের মধ্যে ত্রিমুখী একটা ঝঞ্ঝা চলছে। এটা থেকে দেখা যাক দুনিয়া নতুন করে তৈরি হয় না দুনিয়া আবার দুর্বল আরো হয়ে পড়ে। শিক্ষা নিয়ে সংবাদ শিরোনাম রয়েছে। আমরা একটি শিরোনাম তো দেখলাম যে এক পর্যায়ে যারা জিপিএ 5 পাচ্ছে তার পরের ক্লাসে গিয়ে দেখা যাচ্ছে যে টেনে টেনে পাশ করছে, মানে পাবলিক পরীক্ষায় জিপিএ 5, অর্থাৎ স্কুলের নিয়মিত পরীক্ষায় পরের বাড়ি খুবই গড়পড়তা রেজাল্ট করছে, এরকম শিরোনাম রয়েছে। আবার পাঠ্য বইয়ের ভুল ত্রুটি নিয়ে জড়িত বলে কর্মকর্তারা তারা ক্ষমা চেয়েছেন এবং 22 কর্মকর্তাকে সরাতে চায় গণশিক্ষা মন্ত্রণালয়, সেই শিরোনাম আমাদের সামনে রয়েছে। এগুলো তো বলার কোনো মানে হয় না, যাদের দায়িত্ব ছিল দায়িত্ব পালন করেনি। আমাদের শিক্ষামন্ত্রী এত কথা বলেন, উনি এই করবেন ও করবেন, এটা তো খুবই খারাপ। জিপিএর কথা উনার মাথাতেই ঢুকছে না যে এই সমাজে জিপি এর মূল্য খুব কমে গেছে। এটা একটা মানে যদি ভালো রেজাল্ট আর খারাপ রেজাল্ট একই পর্যায়ে থাকে, সবাই যদি জিপিএ পায় তাহলে সেটা কি মূল্য থাকে? আমরা ধরো ইউনিভার্সিটি পড়েছি, যারা ফার্স্ট ক্লাস পেত অসাধারণ বলি মনে হতো, তো এখন তো সবাই অসাধারণ হয়ে গেছে। সবাই অসাধারণ হয়ে গেলে কি কেউ আর ভালো বলে? আমার তো মনে হয় না। এই হচ্ছে সমস্যা। আমরা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার যে সংবাদ শিরোনামটি পড়েছিলাম, দেখেছিলাম, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেছেন টার্গেট কিলিং এবং যারা সংখ্যালঘু তাদের উপরে হামলার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে। টার্গেট কিলিং বলতে হচ্ছে সংখ্যালঘুদের উপরে বা অন্যদের উপরে। আজকেও একজনকে মারা গেছে, আমরা জানি না এটা কি, কিন্তু যারা এরকম দুর্বল মানুষকে মারে বুঝে নিতে হবে যে তারা নিজেরাও অনেক দুর্বল। এইটা স্মরণ রেখে দ্বিতীয়টা যেটা হচ্ছে যে সবচেয়ে বড় আমাদের সময়কার যে আক্রমণটা হচ্ছে নাসিরনগর, যেটা নিয়ে সবাই আমাদের প্রচন্ড আঘাত দিয়েছে, সেই নাসিরনগরের আক্রমণটা কিন্তু এই জঙ্গিবাদীরা করেনি, সেটা সরকারি ক্ষমতাবান দলের লোক করেছে। এটাকে সরকারেরও স্মরণ রাখা দরকার, আওয়ামী লীগ দল হিসেবে স্মরণ রাখা দরকার। তাদের নিজস্ব অভ্যন্তরীণ যে কোন্দল এবং দ্বন্দ্ব, আপনি যে খবরটা পড়লেন যে জুলাইতে যেটা হচ্ছে, হ্যাঁ শুরুতে, সেটাও কিন্তু অভ্যন্তরীণ কোন্দল এবং দ্বন্দ্ব। তো অভ্যন্তরীণ কোন্দল দ্বন্দ্ব থেকে যদি বাংলাদেশের প্রধান সংকট হয়ে যায় আওয়ামী লীগের ভেতরে কি ঝামেলা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে অসুবিধা অনেক বেশি এবং এইটা সামলানো কতটা যাবে। কারণ আপনি নির্বাচন যখন হবে তখন তো আপনি আটকাতে পারবেন না বিরোধী দলীয় এই দলের ভেতর থেকে প্রার্থীকে। আর যদি দেখা যায় যে হালুয়া রুটির ক্ষেত্রে আওয়ামী লীগে থাকলেই সুবিধা হচ্ছে, নিরপেক্ষ থাকলে সুবিধা হচ্ছে না, সবাই আওয়ামী লীগের হতে চাইবে, না দিলে তখন বলবে যে আমি বিপক্ষে দাঁড়াবো। আমরা তো জানি যে কিছুদিন আগে যে যুবলীগ বা ছাত্রলীগের প্রধান হেলিকপ্টার করে চলে গেলেন একটা জায়গায়, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তিনি যাচ্ছেন কি করে, কেউ তাকে পয়সা দিয়ে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হয় দ্বন্দ্বটা তো দলের ভেতরে দ্বন্দ্ব যথেষ্ট। এখন বিএনপির মধ্যে দ্বন্দ্ব নেই, বিরোধী দল থাকতে দ্বন্দ্ব কম থাকে। সরকারি দল হলে যেখানে সুবিধা পাওয়ার সুযোগ আছে সেখানে দ্বন্দ্ব অনেক বেড়ে গেছে। এই পর্যায়ে দ্বন্দ্ব কিন্তু আওয়ামী লীগের ইতিহাসও আওয়ামী লীগের পূর্বে এতটা ছিল না। আপনি বলতে পারেন যে মার্শাল লর সময় ছিল, যেখানে তারা বিভিন্ন দল ছিল, কিন্তু মার্শাল লই তো সেখানে ছিল প্রধান দ্বন্দ্ব। এখন তো দলে গণতন্ত্রের যুগে এসে যদি এতটা দ্বন্দ্ব হয়, তাহলে আগামী পর্যায়ে কতটা দ্বন্দ্ব হবে আমাদেরকেও চিন্তিত করে সেটা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে রয়েছে সুইজারল্যান্ডের দাভোসে, এবং সেখানে তিনি প্ল্যানারিতে অংশ নিয়েছেন। আমরা আগেও যেটি এখানে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে তার আলোচনার একটি বড় লক্ষ্য থাকবে, সেখানে যোগদানের একটি বড় লক্ষ্য থাকবে বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে উৎসাহিত করা। বিনিয়োগ যথেষ্ট নয়, এটা তো আমার মনে হয় এখন মোটামুটি লোকে সবই বলছে। প্রবৃদ্ধি উন্নয়ন নয়, বিনিয়োগ সুবিধা নয়। সেই বিনিয়োগটা করে সেই বিনিয়োগ থেকে লাভ পেতে হবে। এই বিনিয়োগের লাভের ক্ষেত্রে আমাদের হিসেবগুলোকে আরো একটু সূক্ষ্ম করতে হবে। আমরা একটা ফ্যাক্টরি বানিয়ে ফেললাম, একটা ব্রিজ বানিয়ে ফেললাম, রাস্তা বানিয়ে ফেললাম, এটা আসলে এই বিনিয়োগের থেকে কি লাভ হচ্ছে এই হিসেবটা দরকার। আমরা অনেক বেশি এখন এই বিষয়গুলোকে ধরি। আগে যেমন প্রবৃদ্ধির গড়পড়তা হার বা পার ক্যাপিটা ইনকাম, এগুলোকে আমরা ধরে নিতাম একমাত্র সূচক হিসেবে। এখন বোধহয় আর সেটা করার সময় নেই। আমাদের যেটা চাকরি তৈরি হয় সেই বিনিয়োগটা করতে হয়, আমাদের যেটা লাভ হয় সেই বিনিয়োগটা করতে হবে, এবং এটা গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে কেন্দ্র করে আরেকটি শিরোনাম রয়েছে বণিক বার্তার, যেটি আমরা দেখছিলাম তখন, কৃষি স্বনির্ভরতার সাফল্য দুর্বল হচ্ছে। আমরা আমাদের একটি অন্যতম প্রধান খাত এবং কৃষি নির্ভর দেশ হিসেবেই তো এখনো পরিচিত, কেননা সবকিছু মিলে এখনো কৃষি অনেক বড় একটি খাত এবং অর্থনীতির একটি ভিত্তি তো বটেই। তো কৃষি স্বনির্ভরতার সাফল্য দুর্বল হচ্ছে বলে কিছু পরিসংখ্যানও এখানে। এবং বণিক বার্তায় আপনি গতকালও যে খবরটা এসেছিল যে যুবকরা আমাদের ভালো নেই,
তার আগে এসেছিল যে ব্যাংকিং ব্যবস্থা ভালো নেই। এই যে নিয়মিতভাবে যে অর্থনৈতিক খবরগুলো আসছে এগুলো কিন্তু সরকারি বলেন বা আমলাদের যে কথাবার্তা যে দেশে প্রচন্ড উন্নয়ন হচ্ছে তার সঙ্গে পাশাপাশি কিন্তু মনে রাখছে অনেক ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে না। আমরা যুবকদের ক্ষেত্রে তো রীতিমতো দুশ্চিন্তার বিষয়, আমাদের পার ক্যাপিটা ইনকাম উন্নয়ন না, এটাকে একটু বুঝতে হবে। প্রবৃদ্ধির হার মানেই অর্থনৈতিক উন্নতি হচ্ছে সবার তা না, বিনিয়োগ মানেই যে চাকরি রুজি তৈরি হচ্ছে তা না। তো অতএব রুজি তৈরি করার ব্যবস্থা করতে হবে, কৃষিতে উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখতে হবে, 15 লক্ষ চাকরি প্রতি বছর তৈরি হওয়া দরকার, সেটা আমরা কতগুলো করতে পারছি সেটা দেখতে হবে। এই হিসেবগুলো করে আমার মনে হয় নতুন অর্থনীতি আমাদের আলোচনা করা দরকার। আমি মনে করি যে সাংবাদিকদের বড় ভূমিকা আছে। সাংবাদিকরা রাজনৈতিক বক্তব্য না দিয়ে যদি অর্থনৈতিক বক্তব্যগুলোকে বিশ্লেষণ করে দিতে পারে তাহলে মানুষও বুঝতে পারবে যে কোন অবস্থাটা আছে। এখন বড্ড বেশি মোটা দাগে কথাবার্তা হয়, এটার পিছনে যে তথ্যগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করার সময় এসছে, সবার সময় এসছে সেটা। প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে একটি সংবাদ শিরোনাম রয়েছে যে রাষ্ট্রের অন্য বিভাগও যেন বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ না করেন, এবং তিনি তার ওই বক্তব্যে আরো বলেছিলেন যে অপরাধীরা যত প্রভাবশালী হোক যাতে দায় মুক্তি না পান, অর্থাৎ বিচার বিভাগ প্রভাব মুক্ত থাকলে এটি সম্ভব। হ্যাঁ, যে এটা তো বটেই। উনি তো বেশ কিছু কথা বলেছেন, উনি ভালো বলছেন, বিভিন্ন সময় বলছেন, সমালোচনা করছেন। তো প্রধান বিচারপতি হিসেবে সেই অধিকারটা তার আছে এবং সাধুবাদ জানাই। এবং তিনি বলেছেন যেটা নারায়ণগঞ্জের বিচার সম্পর্কে বলেছেন, যেতে বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফিরে আসবে। একটি বিচারই দেখুন, একটি বিচার এবং একটি নির্বাচন মানুষকে কিন্তু অনেক ইতিবাচক করেছে। এই কারণে যে আমাদের দেশে দুটোরই অভাব, আমাদের ভালো নির্বাচন এবং ভালো বিচারের অভাব। তো এই দুটো যদি হয় তাহলে তো খুব ভালো কথা, মানুষ সাধুবাদই জানাচ্ছে। আমি তো মনে হয় না কাউকে শুনছি যে এটা খারাপ হয়েছে, সবাই বলছে। তো আমার মনে হয় যারা ক্ষমতায় থাকে তারা যদি একটু মনে রাখেন যে জনগণ খুব কমে সন্তুষ্ট হয়, এইটুকু দিলেই যথেষ্ট। একটা ভালো নির্বাচন, ভালো বিচার, এমন একটা বিচার ব্যবস্থা যেটাকে কেউ চাপাচাপি করতে পারে না, গরিব মানুষ এবং বড় লোক একই সাথে বিচার পেতে পারে, সবাই যদি আইন শৃঙ্খলাকে মানার চেষ্টা করে, তাহলে তনুর বিষয়টা তো আমার তো মনে হয় তনু একসময় গিয়ে একটা টেস্ট কেস হয়ে যাবে যে ঠিক আছে, নারায়ণগঞ্জে যারা হত্যাকারী ছিল তাদের বিচার হচ্ছে, তনুর বিচার হবে কিনা। তনুর বিচার হওয়াটা জরুরি আমাদের সবার কাছে প্রমাণ করার জন্য যে আইনের চোখে সবাই সমান। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি।